বিসমিল্লাহির রহমানির রহিম। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আশা করি সকল শিক্ষার্থী খুব সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করবে। আজকে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করব এবং শিখব তা হচ্ছে যন্ত্রপাতির নিরাপদ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিকতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব এবং পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্ট রক্ষা করার পদ্ধতি প্রয়োগ করতে পারব। তা আজকে আমাদের পাঠ শেষে আমাদের শিক্ষণীয় বিষয় থাকবে 4টি। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবে এবং শেখার চেষ্টা করবে। প্রথমে আলোচনা করি আমি নিরাপত্তা বিষয়ক ধারণা। আদিম যুগে মানুষ নিরাপত্তার বিষয়টি তেমন খুব গুরুত্বপূর্ণ ছিল না। আমরা আগে নিরাপত্তা বলতে ফিজিক্যালি অর্থাৎ আমাদের ঘর বাড়ির নিরাপত্তার কথা চিন্তা করেছি, কিন্তু বর্তমানে আমাদের আসবাবপত্র, ঘর বাড়ির এসব নিরাপত্তা চিন্তা করার সাথে সাথে আমাদের অনলাইন ভিত্তিক যে নিরাপত্তা সে বিষয়টাও আমাদের নিশ্চিত করতে হয়। কারণ ফিজিক্যালি যে নিরাপত্তা সেটা মানুষকে সেখানে গিয়ে এ ঘটনাটা ঘটাতে হয়, কিন্তু অনলাইন নিরাপত্তাটা এমন একটি বিষয় যেখানে মানুষ তার নিজ অবস্থানে বসে থেকেও যে কোনো অপরাধ প্রবণতা করতে পারে এবং নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। সেজন্য আমাদের বর্তমানের যে সাইবার ক্রাইম একটা কথা আছে, এই সাইবার ক্রাইমের অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমরা নিরাপত্তা বলতে কি বুঝি, অনলাইন অর্থাৎ ইন্টারনেটের ভাষায় নিরাপত্তা বলতে আমরা কি বুঝি। এখানে একটা কথা আছে যে কপিরাইট law protects original creative works such as software, video games, book, music, images and video। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো ক্রিয়েটিভ সৃজনশীল কাজ করে, এই সৃজনশীল কাজগুলো তিনি তার নিজস্ব নিরাপত্তা দিয়ে এগুলো গোপন করে রাখে, কিন্তু যাদের কাজ হচ্ছে অন্যের জিনিস চুরি করে নিজের নামে সেগুলোকে চালিয়ে দেওয়া, যেমন এখানে বলা হচ্ছে সাচ অ্যাজ সফটওয়্যার কথা বলা হচ্ছে, ভিডিও গেমের কথা বলা হচ্ছে, বুকের কথা বলা হচ্ছে, বইয়ের কথা বলা হচ্ছে, গানের কথা বলা হচ্ছে, ছবির কথা বলা হচ্ছে এবং ভিডিওর কথা বলা হচ্ছে। তাহলে এর কারণটা কি? এর কারণটা আমরা জানি, যখন কোনো শিল্পী গান করে, যখন কোনো কবি কবিতা লেখে, যখন কোনো লেখক তার লেখনী দ্বারা সৃজনশীলতা প্রকাশ করে, তখন এই লেখনীগুলো, এই কবিতাগুলো, এই গানগুলো আরেকজন ব্যক্তি সেগুলো ব্যবহার করে সেখান থেকে উপার্জন করার চেষ্টা করে। এবং আমরা জানি যে কোনো লিগ্যাল পারসন যে কোনো একটি প্রোডাক্ট বা কোনো ওয়ার্ক সেটাকে ক্রিয়েটিভ করতেছে, সেখানে ওই ব্যক্তি ওটা প্রকাশ করার পর সেখান থেকে একটা ইনকাম হয়, যেটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। অর্থাৎ এই ইনকামটা চলতেই থাকে। এই জন্য তাদের এই যে নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা আমাদের সাধারণ যে ডকুমেন্টস গুলো রয়েছে, সেখানে হতে পারে কোনো সফটওয়্যার, কোনো ভিডিও, কোনো গেম, মিউজিক অথবা ইমেজেস, আমাদের ছবি, সেটা অনেক নিরাপত্তার মধ্যে রাখতে হয়। কারণ বর্তমানে যে অপরাধগুলো আছে
সেগুলো অত্যন্ত বেশি। সেজন্য নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে। আমরা নিরাপত্তার পর আমরা জানবো ক্ষতিকারক সফটওয়্যার সম্পর্কে। যে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটার, ল্যাপটপ অথবা আমাদের মোবাইল ফোনের ক্ষতি করে থাকে। ক্ষতিকারক সফটওয়্যারগুলো কি কি? ক্ষতিকারক সফটওয়্যার হচ্ছে যেসব সফটওয়্যার ইনস্টল না করেই অনলাইনের মাধ্যমে আমাদের যেসব নেটযুক্ত ডিভাইস সেগুলোতে প্রবেশ করে এবং সেগুলো ক্ষতি সাধন করে। ক্ষতি সাধন করে কিভাবে? সেখানে আমাদের প্রোগ্রামগুলো হ্যাং করে দেয়, প্রোগ্রামগুলো লোড করতে গিয়ে বেশি সময় লাগে এবং সেই প্রোগ্রামগুলো আমি যে বিষয়টি চাচ্ছি সেটা না দেখে অন্য একটি বার্তা দেখায়। এটা হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যারের কাজ। তোমরা দেখছো কিছু ক্ষতিকারক সফটওয়্যারের নাম দেখছো, নর্ট্রন আছে, লাইফলক আছে, তারপর ভিয়েনা, ট্রোজান হর্স, বিভিন্ন ধরনের ক্ষতিকারক সফটওয়্যার আছে, ম্যালওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো মূলত আমাদের কম্পিউটার, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন এ ধরনের ডিভাইসগুলোর ক্ষতি সাধন করে থাকে। এরপর আমি আলোচনা করব আমাদের 3টি ক্ষতিকারক সফটওয়্যার নিয়ে। যে ম্যালওয়্যার যে একটা সফটওয়্যার আছে, ক্ষতিকারক সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে রয়েছে 3টে ভাগ রয়েছে। একটি রয়েছে কম্পিউটার ভাইরাস, এরপর রয়েছে কম্পিউটার ওয়ার্প এবং 3 নম্বর রয়েছে ট্রোজান হর্স, যেগুলো আমাদের কম্পিউটারে প্রবেশ করে সেগুলোর ভিতরে ক্ষতি করার চেষ্টা করে। এরপর আমি একটি তোমাদের ছোট্ট কাজ দেব, সেটা হচ্ছে পাসওয়ার্ড ব্যবহারের 5টি সুবিধা লিখো এবং কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য, অর্থাৎ আমরা কোন কোন কাজ করলে সেগুলো সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে, যেখানে নিরাপত্তার জন্য হুমকি হবে, সে কাজগুলো কি কি এ বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে। এবার আমি আলোচনা করব কম্পিউটার ভাইরাস নিয়ে। কম্পিউটার ভাইরাস সম্পর্কে সবার একটি ধারণা রয়েছে, যেটি কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামগুলো সাজানো থাকে, কম্পিউটারের প্রোগ্রামগুলোকে ধীরে ধীরে অকার্যকর করে দেয়। সেজন্য কম্পিউটারের ভাইরাস থেকে আমাদেরকে সবসময় মুক্ত রাখতে হবে। এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে আমি আরেকদিন আলোচনা করব, যে কোন বিষয়গুলো বা কোন সফটওয়্যারগুলো আমাদের এই কম্পিউটারের ভাইরাসগুলো চিহ্নিত করতে পারে এবং সেখান থেকে নির্মূল করতে পারে। এ বিষয়টি নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। আমরা যদি ভাইরাসের ইতিহাস সম্পর্কে জানি, তাহলে আমরা দেখব যে কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান এ বিষয়ে আলোকপাত করেন। তার স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের, তখন সেটিকে ভাইরাস বলা হতো না, পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন। এবং আমরা জানি যে জীবজগতেও ভাইরাস পোষক দেহে নিজেই পুনরুৎপাদিত হতে পারে, ঠিক তেমনি কম্পিউটারেও কিছু ভাইরাস আছে যেগুলো নিজে নিজে উৎপাদনশীল করে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে গিয়ে, প্রোগ্রামের মধ্যে গিয়ে নিজে নিজে উৎপাদন করে। এই হচ্ছে আমাদের ভাইরাসের ইতিহাস। এবার আমি আলোচনা করব অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। এই বিষয়টি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা অনলাইনে পরিচয় হই এবং পরবর্তীতে আমরা নিরাপত্তাজনিত কারণে ভুগে থাকি। বিশেষ করে আমাদের যেসব কিশোর ছেলেমেয়েরা রয়েছে, তাদের জন্য এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মারাত্মক হুমকি স্বরূপ অনলাইনে পরিচয় এবং তার নিরাপত্তাজনিত যে অভাব। আমরা অনেকে অনলাইনে পরিচয় হয়ে থাকি, তাদের
সম্পর্কে না জেনে তাদের কমেন্ট দেখে, তাদের লিখনি দেখে, তাদের ফেস দেখে আমরা পজিটিভলি কিছু চিন্তা করি এবং পরবর্তীতে যখন বাস্তবে দেখা যায় যে আসলে তারা কেমন, তখন আমাদের ধারণাটা ভেঙে যায়। এর জন্য বর্তমানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো মারাত্মক আকার ধারণ করেছে। এখন তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ, তোমাদের জন্য একটা টিপস থাকবে আমার, সেটা হচ্ছে কিভাবে পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে শনাক্ত করবে। অর্থাৎ একজন ব্যক্তি যখন অনলাইনে তোমার সাথে পরিচয় হয়, তাকে কিভাবে শনাক্ত করবে, আসলে সে কি রিয়েল অর ফেক, এটা কিভাবে তোমরা শনাক্ত করবে, এই বিষয়টি তোমার টেকনিক দেখাই। যদি কোনো ব্যক্তির অনলাইন পরিচিতি থেকে তাকে বাস্তব জীবনে চেনা যায়, অর্থাৎ তাকে অনলাইনে চিনো, পাশাপাশি বাস্তব জীবনেও চিনো, তবে সেটি হয় বিশ্বাসজ্ঞাপক। অর্থাৎ আসলে সে ব্যক্তি কি রিয়েল। অনেকে থাকে না, রিয়েল আইডি থাকে, ফেক আইডি থাকে, তাহলে সে আইডিতে হবে কি রিয়েল আইডি। আর যদি কারো অনলাইন পরিচয় থেকে প্রকৃত ব্যক্তিকে শনাক্ত করা না যায়, তবে পরিচিতিকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ সে ব্যক্তি রিয়েল না, সে ব্যক্তি ফেক। এবং তোমরা একটা জিনিস খুব ভালোভাবে জানবে যে কোনো অপরাধ সংগঠন করার জন্যই একজন ব্যক্তি কিন্তু ফেক আইডি খুলে থাকে। সুতরাং এ বিষয়ে তোমরা সতর্ক হবে। এরপরে নিরাপত্তাজনিত কিছু টিপস তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে। এ বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে তোমাদের বিভিন্ন ধরনের যে আইডি থাকে, আইডি গুলো সহজে হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং সে পাসওয়ার্ড গুলো গোপনীয়তা রক্ষা থাকবে। আর 1 নম্বর টিপস হচ্ছে সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। প্রয়োজনে এমন কোনো প্রিয় বাক্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ তোমাদের খুব সহজে মনে থাকে এই ধরনের কোনো পাসওয়ার্ড ব্যবহার করবে এবং সেটা বড় হতে পারে। যত পাসওয়ার্ড বড় হবে তত তোমাদের জন্য নিরাপদ হবে। আমরা 2 নম্বর টিপস ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা। অর্থাৎ কেবল ছোট হাতের কিংবা বড় হাতের ব্যবহার না করে ছোট বড় উভয়কে মিলিয়ে বর্ণগুলো ব্যবহার করতে পারি। সেখানে সংখ্যা জাতীয় দিতে পারি, সেখানে কোনো ক্যারেক্টার দিতে পারি, কোনো চিহ্ন দিতে পারি। বিভিন্নভাবে আমাদের যে পাসওয়ার্ড থাকবে এটাকে আস্তে আস্তে বড় করব এবং বিভিন্ন ধরনের সংখ্যা, বর্ণ এবং ক্যারেক্টার ব্যবহার করতে পারি। 3 নম্বর টিপস শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। অর্থাৎ শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীক এর সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। অর্থাৎ যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো একটি না একটি ভাবে ব্যবহার করতে হবে, যাতে তোমাদের পাসওয়ার্ডটা আরো শক্তিশালী হয়। এবং পাসওয়ার্ডের নিচে একটা কথা লেখা থাকে যে এটা স্ট্রং না নর্মাল না পাসওয়ার্ডটি অত্যন্ত দুর্বল, এটা কিন্তু লেখা থাকে। উইক লেখা থাকে, নর্মাল লেখা থাকে, স্ট্রং লেখা থাকে, সুপার স্ট্রং লেখা থাকে। এভাবে তোমাদের পাসওয়ার্ডটি সবসময় সুপার স্ট্রং করার চেষ্টা করবে। বেশিরভাগ অনলাইনের সাইটে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ থাকে। নিয়মিত সে সুযোগ কাজে লাগিয়ে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা এবং শক্তিমত্তা কম হলে তা বাড়িয়ে নেওয়া। অর্থাৎ যদি পাসওয়ার্ডের শক্তিমত্তাটা কম থাকে সেটাকে ফিল আপ করে দেওয়া। অনেকেই সাইবার ক্যাফে, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ইত্যাদিতে অনলাইন ব্যবহার করে থাকেন। এরূপ ব্যবহারের ক্ষেত্রে আসন ত্যাগের পূর্বে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করে রাখা। অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা যখন বাইরে যাই, আমাদের কখনো সাইবার ক্যাফেতে যাই অথবা কোনো তথ্য কেন্দ্রে যাই, সেখানে আমাদের প্রয়োজনে আমাদের আইডি ব্যবহার করতে হয়, আমাদের জিমেইল ব্যবহার করতে হয়। এই জন্য সেখানে আমাদের যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন সেখানে লগ ইন করি,
সে সময় অনেকে ভুলক্রমে লগ ইন অবস্থায় চলে আসে, এটা উচিত না। এবং ওখানে একটা অপশন থাকে রিমেম্বার পাসওয়ার্ড, এটা কখনো ওকে করা যাবে না, সবসময়কে ইগনোর করতে হবে, ডিনে করে এই পাসওয়ার্ডটা সবসময় যাতে ওখানে সেভ অবস্থায় না থাকে। এই জন্য কারো ফোন হোক, কোনো সাইবার ক্যাফে হোক, অথবা কোনো তথ্য কেন্দ্রে হোক, যখন আমরা আমাদের নিজস্ব আইডি ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটি আমাদেরকে লগ আউট করে রাখতে হবে, প্রয়োজনে মুছে ফেলতে হবে। অনেকে পাসওয়ার্ডের ম্যানেজার ব্যবহার করে, যেমন লাস্ট, এগুলো ব্যবহার করা যেতে পারে, যাতে আমাদের পাসওয়ার্ডটি সহজে কেউ খুঁজে না পায়। এ ধরনের পাসওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলতে হবে, এবং অবশ্যই সেটিকে এমন কোনো গোপনীয় স্থানে লিখতে হবে যেখানে আর কেউ এটার সন্ধান না পায়, এবং এটাকে মনে রাখতে হবে, কারণ পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে আমি যদি আবার পুনরায় আগের পাসওয়ার্ড ব্যবহার করি, সেক্ষেত্রে কাজে দিবে না। সেজন্য আমাদেরকে এই পাসওয়ার্ডের পরিবর্তনটা যেমন গড়ে তুলতে হবে, ঠিক তেমনি সেটাকে মনে রাখতে হবে। তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ দেব আমি, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে, এটার ব্যাখ্যা করো। তো আজকে এই পর্যন্ত। আগামীকাল আমি আরেকটি পর্ব শুরু করব, যেখানে তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী যে বিষয়গুলো সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।